গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, দেওয়াল ভাঙা বড় কঠিন। হাঁটতে কষ্ট হয় অঞ্জনার, কিন্তু এখন তো ভোর 5টার আগেই আলো ছড়িয়ে পড়ে। সূর্য দেখা দেওয়ার আগেই যে সে আসছে তা পৃথিবী টের পেয়ে যায়। তখন বিছানায় শুয়ে থাকতে খুব অসুবিধে হয়। পুরো বাড়িটা এখন শব্দহীন। অঞ্জনা ধীর পায়ে বাথরুমে গেলেন। আজকাল ওষুধ খেয়ে কোনো লাভ হচ্ছে না। কোমর থেকে গোড়ালি পর্যন্ত সারাক্ষণ একটা ব্যথা পাক খায়। ঠান্ডা জল পায়ে পড়লে সেটুকু সময় একটু আরাম বোধ হয়, তাই বলে 24 ঘন্টা বাথরুমে ঢুকে জলে পা ডুবিয়ে বসে থাকা যায় না। এই 4 ঘরের ফ্ল্যাটের 2টো ঘর খোলার প্রয়োজন হয় না। কয়েক বছর আগেও তিনি এ ঘর ও ঘর করতেন, এখন পারেন না। পরিচ্ছন্ন হয়ে নিজের ঘরে যখন ফিরলেন, তখনও পাশের ঘরে দরজা ভেজানো। আগে অভ্যেস ছিল রাতে শোয়ার আগে দরজা চিটকিনি তুলে শোয়ার, কিন্তু যেবার বুকে ব্যথা হলো, ডাক্তার এসে সব দেখে ওষুধ দিয়ে বলে গেলেন ঘরে দরজা খুলে ঘুমোতে। তারপর থেকে দরজা বন্ধ করা হচ্ছে না। তাতে প্রথম কিছুদিন ভদ্রলোকের ঘুম আসছিল না সহজে। এই নিয়ে ডাক্তারকে অনুরোধও করেছিলেন, কিন্তু দরজা বন্ধ হয়নি। তিনি মহিলা হয়েও দরজা খুলে ঘুমোতে পারলে উনি এত আব্রু খোঁজেন কেন? এখন ওর যা বয়স, তাতে কারো সঙ্গে দরজা বন্ধ করে প্রেমালাপ করতে পারবেন না, কারণ কাছাকাছি বয়সের কোনো মহিলা আদৌ উৎসাহী হবেন বলে মনে হয় না। এক সময় মদ্যপান করতেন, পার্টিতে গেলে কখনো বা বাড়িতে, কিন্তু কখনোই মাত্রা ছাড়াতেন না। কিন্তু ওই বুকে ব্যথা হওয়ার পর মদ্যপান একেবারে ছেড়ে দিয়েছেন ডাক্তারের উপদেশে। তাহলে লুকোনোর যখন কিছুই নেই, তখন দরজা বন্ধ করতে হবে কেন? নিজের বিছানা নিজেই তোলেন অঞ্জনা। কোনো কারণ নেই, তবু নিজের পাতা বিছানায় শুলে বেশি আরাম লাগে। এখন এই বাড়িতে রাত দিনের কোনো কাজের লোক নেই। সুজাতা ছিল, প্রায় 13 বছর কাজ করেছে, কিন্তু স্বামী অসুখে পড়ে শয্যাশায়ী হয়ে পড়ায় কাজ ছেড়ে দিয়ে দেশের বাড়িতে চলে গিয়েছে। সে চলে যাওয়ার পর আর রাত দিনে লোক রাখা হয়নি। এখন সকালে 2জন আসে, একজন রান্না ছাড়াও পাড়ার বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসে, অন্যজন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচার কাজগুলো করে দিয়ে যায়। এতে সুবিধে যেমন, অসুবিধেও তেমনই, কিন্তু কিচ্ছু করার নেই। অসুবিধেগুলো মেনে নিলে ওরা যখন থাকে না, তখন কিন্তু স্বস্তিতেই থাকা যায়। বিছানা তুলে পোশাক বদলে পায়ে পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলেন অঞ্জনা। যত্ন করে চা করলেন 2 কাপ। নিজের জন্য কাপে ঢেলে নিয়ে বাকিটা পটে রেখে দিলেন টি কজির আড়ালে। তারপর একটা বিস্কুট নিয়ে চায়ের কাপ হাতে সামনের হলঘরে চেয়ারে বসলেন। এখন তিনি চায়ে দুধ চিনি মেশানো বন্ধ করে দিয়েছেন। অভ্যেস হয়ে যাওয়ায় খারাপ লাগে না। সামনের জানালাটা সেই সন্ধে থেকেই বন্ধ। অঞ্জনা জোর করে শরীরটাকে তুলে জানলা পুরোপুরি খুলে দিলেন। ভোরের ঠান্ডা বাতাস শরীরে লাগতেই চোখ বন্ধ করে খুশির হাসি হাসলেন। তারপর 4 তলা থেকে কলকাতার আকাশ দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিলেন। এখন ঘড়িতে 6টা বাজতে 5 মিনিট। কোথাও কোনো শব্দ নেই। আলো আছে, কিন্তু তার বিন্দুমাত্র তেজ নেই। কি ভালো লাগে এই সময়টা। প্রথম কাজের মেয়েটি, যে ঘর পরিষ্কার করে, কাপড় কাচে, আসে সকাল 7টায়। ঢের দেরি আছে তার আসার। দ্বিতীয় জন আসবে 8টার সময়। জল খাবার এবং দুপুরের খাবার তৈরি করে 11টার মধ্যে চলে যাবে। একেবারে যন্ত্রের মতো কাজ করে যায় সে। ফোন বাজছে। এত সকালে এই বাড়িতে ফোন নীরবই থাকে। একটু বিস্মিত হলেন অঞ্জনা। তার মনে হলো এটা যে করেছে সে নিশ্চয়ই ভুল নম্বর ডায়াল করেছে, না হলে এ সময় ফোন আসার কোনো কারণ নেই। চায়ের কাপ রেখে চেয়ার থেকে শরীর তুলে কোনো মতে ফোনের কাছে গিয়ে রিসিভার তুলে অঞ্জনা বললেন, হ্যালো ফুলমাসি, তোমার ঘুম ভাঙালাম না তো?
মিষ্টি গলাটা কানে আসতেই অঞ্জনার মুখে খুশি ফুটে উঠল। তিনি বললেন, হোমা, মিমি, তুই ঘুমোচ্ছিলে নাকি? আমি কি সময়টা কাউন্ট করতে ভুল করেছি? না না, আমার ঘুম অনেক আগে ভাঙে। চা খাচ্ছিলাম আমি। তুই কিন্তু অনেক দিন পর ফোন করলি। কি ব্যাপার বল? বললেন অঞ্জনা। বাবলিকে তুমি ওর 10 বছর বয়সে দেখেছিলে। এখন তো সে রীতিমতো লেডি। বাবলি কলকাতায় যাচ্ছে। ও যে কোম্পানিতে কাজ করছে তারাই কয়েকজনের সঙ্গে ওকেও নিয়ে যাচ্ছে একটা সার্ভে করার জন্য। বাবা, এত বড় হয়ে গিয়েছে? অঞ্জনা হাসলেন। আর বলো না, ওরা বড় হচ্ছে, আমরা বুড়ি হচ্ছি। বাবলিদের কোম্পানি ওদের হোটেলে রাখার ব্যবস্থা করবে, তা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আমি ওকে বলেছি কলকাতায় গিয়ে যেন তোমার সঙ্গে যোগাযোগ রেখে চলে। সে তো খুব ভালো কথা, কিন্তু তোর মেয়ে বাইরে থাকবে কেন? এই বাড়িতে তো 2 ঘর খালি পড়ে থাকে, এখানেই থাকবে। অঞ্জনা বললেন, না ফুলমাসি, ওকে কাজের প্রয়োজনে কখন বেরোতে হয় তার ঠিক নেই। অফিসের সহকর্মীদের সঙ্গে থাকলেই সুবিধে হবে। শুক্রবার কলকাতায় পৌঁছে শনিবার তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? যা ভালো বুঝিস তুই। ওর ভালো নাম কি? উপমা। হাসলেন অঞ্জনা। বাহ, এই নাম তো আগে শুনিনি। মেশোকে বলে দিও তাহলে। কথা শেষ করে ফোন রেখে দিল মিমি। ভালো লাগলো অঞ্জনার। তার বিয়ের বহু পরে কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে যায় মিমির। সে আমেরিকার ওহিও কলম্বাসে থেকে গিয়েছে ওরা। প্রথম দিকে 2 বছর অন্তর অন্তর কলকাতায় আসতো। প্রথমবার জোরে এসেছিল। তারপর থেকেই একজন আসে, অন্যজন আসে পরের বারে, বোধহয় খরচ বাঁচানোর জন্য। কিন্তু বাবলিকে নিয়ে মিমি কলকাতায় শেষবার এসেছিল যখন ওর মেয়ের বয়স 10। বেশ মিষ্টি মেয়ে, আমেরিকায় জন্ম, লেখাপড়া, তবু ঝরঝরে বাংলা বলেছে সেই সময়। তারপর মিমি অথবা ওর বরের ভারতে আসা বেশ কমে গিয়েছিল। তবে 1 জানুয়ারি, 1 বৈশাখ বা বিজয়া দশমীতে নিয়ম করে ফোন করত। মিমি বলতো, মেয়ের পড়ার চাপ এত বেড়ে গেছে যে কলকাতা যাওয়ার ছুটি পাচ্ছে না। ঠিক সময়ে 2জন কাজের মেয়ে এসে গেল। যে চেয়ারে বসে চা খেয়েছেন সেই চেয়ারে বসে ওদের সঙ্গে কাজের ব্যাপারে কথা বলছিলেন। 9টা বেজে গেল। ওপাশের ভেজানো দরজার দিকে তাকালেন অঞ্জনা। একটা লোক এত বেলা পর্যন্ত ঘুমোয় কী করে? সকালে করা চা এতক্ষণে জড়িয়ে জল হয়ে গিয়েছে। রোজ এক কাণ্ড হয়, তবু নিজের চা করার সময় কেন জোর চা করে ফেলেন? এদিকে জিভে স্বাদ আছে খুব। কয়েকবার সেই চা গরম করে দিয়েছিলেন। কয়েক চুমুক খেয়েই কাপ সরিয়ে রেখে বলেছিলেন, পোড়া চা কেন দিলে? একবার গরম করা চা কি করে পোড়া চা হয় শুনলে গা জ্বলে যায়। কিন্তু আজকাল আর ঝগড়া করেন না। ডাক্তার বলেছেন, একদম উত্তেজিত হবেন না। কোনো কিছু পছন্দ না হলে সেখান থেকে সরে গিয়ে 10 বার জোরে জোরে শ্বাস নেবেন। আপনারা দুজনে যে হার্টের ওষুধ খান সেটা ভুলে যাবেন না। নিজেকে শক্ত করতে তিনি ডাক্তারের উপদেশ মেনে চলেন। কিন্তু ওই ভদ্রলোক তো চিরকাল নিজে যা ভালো বুঝেছেন তাই করে এসেছেন। ঝাঁটা হাতে নিয়ে পদ্ম ও ঘরে দরজায় গিয়ে ডাকল, বাবু। রোজ রোজ ডাকার কি আছে, দরজা তো খোলাই থাকে। ভেতর থেকে গলা ভেসে আসতেই পদ্ম ঘরে ঢুকে গেল। তারপর তিনি দরজার বাইরে এলেন। ঘুম জড়ানো গলার স্বরে বললেন, এ বাড়িতে শান্তিতে একটু ঘুমোবো তার জো নেই। বলে ঢুকে গেলেন বাথরুমে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অঞ্জনা ডাকলেন, সবিতা। রান্নার মেয়ে রান্নাঘর থেকে জবাব দিল, বুঝেছি। মাথা নাড়লেন অঞ্জনা। এবারের কাজের লোকেরা পর্যন্ত তিনি না বললেও কথা বুঝে যায়। কিন্তু যার সঙ্গে 50 বছর ধরে আছেন তাকে বোঝানো এ জীবনে সম্ভব হবে না। নিজের ঘরে গিয়ে শাড়ি জামা বদলে ঠাকুরের আসনের সামনে যে টুল রেখেছেন তাতে বসলেন তিনি।
মিমিটাও কত বড় হয়ে গেল। সেই ছোটবেলায় যখন ওর মুখে তিনি ফুলমাসি ডাকটা শুনতেন, তখন ভারী ভালো লাগত। জানাশোনা কোনো মহিলাকে তাদের বোনঝিরা ফুলমাসি বলে ডাকে না, বেশিরভাগই ডাকে মাসিমণি বলে। তার চেয়ে ফুলমাসি শব্দটায় অন্য আনন্দ আছে। সেই মিমির মেয়ে বাবলি চাকরি করছে এবং সেই সূত্রে আমেরিকা থেকে কলকাতায় আসছে। এখন ওর যা বয়স, তাতে প্রেম প্রেম করা খুব স্বাভাবিক। এদেশেই সুন্দরী শিক্ষিতা মেয়েরা এই বয়সে ঠিক নিজের সঙ্গী বেছে নেয়। বিদেশে তো অনেক আগেই ওই কম্মের শুরু। বাবলি নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। অঞ্জনার মনে পড়ল, আমেরিকা থেকে যখন প্রথম দিকে মিমি আসত, তখন বাঙালি মেয়েদের প্রেমের গল্প করত। কলকাতার বাঙালি বাবা মায়েদের মতো ওখানকার বাবা মায়েরা আদৌ মাথা ঘামাতো না মেয়ে কার সঙ্গে প্রেম করছে তা নিয়ে। বিয়ে করতে চাইলে একটা সামাজিক অনুষ্ঠান করে হাসি মুখে ঘুরে বেড়াতো। মিমি বলতো, জানো ফুলমাসি, পার্টিতে বাবা মা হাসি মুখ করে থাকতো বটে, কিন্তু অনেককে বলতে শুনেছি, কি করব বলো, জাত ধর্ম ভাষা নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই। কপাল ভালো থাকলে কোনো ছেলেকে বাড়িতে এনে বলবে, মা এই তোমার হবু জামাই। মিমি এখনো জানায়নি ওর মেয়ে বাবলি এখন কারো সঙ্গে প্রেমের সম্পর্কে আছে কিনা। পুজো শেষ করে হলঘরে এসে দেখলেন ডাইনিং টেবিলে খবরের কাগজ রেখে চা খাচ্ছে সুবিমল। টেবিলের উল্টো দিকে বসে অঞ্জনা গলা তুলে বললেন, সবিতা দিদি, পদ্ম চলে গেছে? আর থাকে? ব্রেকফাস্ট মানে টোস্ট, ডিম সেদ্ধ আর একটা ফল। বেশিরভাগ দিনই একটা আপেল 2 টুকরো করে দেয় সবিতা, তার সঙ্গে কোনো একটা হেলথ ড্রিঙ্ক। খাওয়া শুরু করলেন অঞ্জনা। খেতে খেতে দেখলেন টেবিলের উল্টো দিকে বসা মানুষটা গম্ভীর মুখে কাগজ পড়ে যাচ্ছেন। অঞ্জনা একটু জোরে বললেন, শুনছ? শুনছি, সঙ্গে সঙ্গে জবাব এলো। একটু আগে মিমি ফোন করেছিল। ও, মিমির মেয়ে বাবলি অফিসের কাজে কলকাতা আসছে। হ্যাঁ, সে কি, তার পড়ালেখা শেষ হয়ে গেল? না হলে চাকরি পাবে কি করে? বাহ, কত বড় হয়ে গেল, ওকে আনতে কি এয়ারপোর্ট যেতে হবে? বাবা, এই চিন্তা যে মাথায় এসেছে তাই অনেক। সে যখন অফিসের কাজে আসছে তখন তার থাকা খাওয়ার দায়িত্ব অফিসে নেবে। বাবলি সামনে শনিবার এ বাড়িতে দেখা করতে আসবে। ভালো। কাগজ ভাঁজ করে উঠে দাঁড়িয়ে বললেন, কলকাতার কোথায় সে উঠবে তা কি জানিয়েছে? না। অঞ্জনা দেখলেন ভাঁজ করা কাগজ হাতে নিয়ে ভদ্রলোক নিজের ঘরে চলে গেলেন। এই বাড়িতে একটাই কাগজ আসে, কিন্তু তিনি পড়ার আগে কাগজের ভাঁজ খোলা চলবে না। প্রতিটি শব্দ বোধহয় গিলে গিলে খান তিনি। এই বাড়িতে আর একজন যে আছে, সেও যে কাগজ পড়বে সে কথা ভদ্রলোকের মাথায় থাকে না। এই বাড়িতে 2টো টিভি, একটা বাংলা সিরিয়াল চলে একের পর এক। অঞ্জনা মাঝে মাঝে দেখেন অথবা দেখেন না, কিন্তু ধারাবাহিকের চরিত্রগুলো যখন কথা বলে তখন তার মনে হয় তিনি ঘরে একা নন। এর একরকম সমস্যা, ওর আরেক রকম দিব্যি সময় কেটে যায়। কোনো কোনো সমস্যা কানে নিলে মনে পড়ে যায় এটা তিনি আগেও কোনো ধারাবাহিকে শুনেছেন। তখন অন্য কাজে মন দিতে অসুবিধে হয় না। দ্বিতীয় টিভিটা বন্ধ থাকে সারাটা সকাল। দুপুর থেকে যতগুলো নিউজ চ্যানেল আছে সব ঘুরিয়ে ঘুরিয়ে সেই সব চ্যানেল ধরেন একের পর এক। দুপুরের খাওয়ার পর যখন একটু চোখ বন্ধ করেন তখনও টিভি খোলা থাকে। তন্দ্রার মধ্যেও শব্দ কানে যায়। টিভি বন্ধ হয় সেই রাতের ওষুধ খাওয়ার পরে। আজ ওষুধের নতুন প্যাকেটটা খুলে অবাক হলেন অঞ্জনা। যে দোকান থেকে তাদের বাড়িতে ওষুধ দিয়ে যায় তারা এবার ভুল করেছে। অঞ্জনার নাম লিখে যে প্যাকেটটা দিয়েছে তার মধ্যে ওই ঘরের ভদ্রলোকের ওষুধ রয়েছে। গতকালই এসেছে প্যাকেটগুলো, তাহলে তার ওষুধগুলো নিশ্চয়ই ওই ঘরে চলে গিয়েছে।
অঞ্জনা উঠলেন, প্যাকেটটা নিয়ে স্বামীর ঘরে দরজায় পৌঁছে গলা তুলে বললেন, ভুল করে তোমার ওষুধ আমার নামের খামে ভরে দিয়ে গেছে। টিভি দেখছিলেন, উঠে টেবিল থেকে একটা প্যাকেট তুলে ওষুধ বের করে মাথা নাড়লেন। ননসেন্স, এদের বিরুদ্ধে থানায় ডায়েরি করা উচিত। প্যাকেটটা একটু এগিয়ে টেবিলের প্রান্তে রেখে জিজ্ঞেস করলেন, ওটা কি আগেরটা? হ্যাঁ। অঞ্জনা প্রথম প্যাকেট টেবিলে রেখে দ্বিতীয়টা তুলে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। রাত তখন 9টা। টিভিতে বাম ফ্রন্টের এক জননেতা বর্তমান শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন। এই সময় টেলিফোন বাজল। এই বাড়িতে স্বামী স্ত্রীর আলাদা দুটো মোবাইল ছাড়াও একটা ল্যান্ডফোন রয়েছে। সুবিমল অবাক হলেন। এই সময় খুব প্রয়োজন ছাড়া কেউ তাকে ফোন করে না। সুবিমল রিসিভার তুলে বললেন, হ্যালো, আপনি কি সুবিমল? মেয়েলি গলা ভেসে এলো। হ্যাঁ, আপনি? বলুন তো আমি কে? প্রশ্নের সঙ্গে হাসি জড়ানো। বুঝতে পারছি না, নামটা বললেই তো হয়। দিদা কোথায়? ফোনটা ওকে দিন প্লিজ। দিদা? ও, তিনি নিজের ঘরে আছেন। আপনি কে? কি যে বলি, আমার মায়ের নাম মিমি, আমি বাবলি। চিনতে পারছো? আরে, হোয়াট এ সারপ্রাইজ! আজই কলকাতায় এসেছো তাই তো? আমি কে নিশ্চয় তা বুঝে কথা বলছো। শিওর। সুন্দর হাসি ভেসে এলো। আমি ভাবতেই পারিনি তোমার গলার স্বর এত রোমান্টিক। এই যা, আমি যে তুমি বলে ফেললাম। আরে ঠিক আছে ঠিক আছে, কখন দেখা পাচ্ছি? কাল সকালে। তোমাদের ঠিকানা ট্যাক্সওয়ালাকে বললেই হলো, তাই তো? হ্যাঁ, অসুবিধে হলে আমায় ফোন করবে। থ্যাঙ্কস। ওহো, ফোনটা দিদাকে দাও। দাঁড়াও দেখি শুয়ে পড়েছে কিনা। তাহলে থাক, বিরক্ত করা দরকার নেই। বাই। রিসিভার নামিয়ে সুবিমল হাসলেন। আজ অবধি কখনো যে কথাটা শোনেননি, সেই কথাটা শুনে বেশ আনন্দ হচ্ছিল। অঞ্জনা কখনো তাকে বলেনি এ কথা। শুধু অঞ্জনা কেন, চেনা জানা কেউই বলেনি তার গলার স্বর রোমান্টিক। গান গাইতে গেলে অঞ্জনা থামিয়ে দিয়ে বলেছে, আচ্ছা, বাথরুমটা কি জন্য আছে? ওখানে ঢুকে দরজা বন্ধ করে যত খুশি গাও প্লিজ। তার গলায় সুর নেই শুনে এসেছেন এতকাল। আজ জীবনে প্রথমবার শুনলেন তার কণ্ঠস্বর রোম্যান্টিক। গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে সুবিমল আয়নার দিকে তাকালেন। এই বয়সে কি কেউ রোমান্টিক গলায় কথা বলতে পারে? সারা জীবন কত চরিত্রে রোমান্টিক সংলাপ উচ্চারণ করেই মানুষকে মুগ্ধ করেছিলেন উত্তম কুমার। বেঁচে থাকলে 100 বছরের কাছাকাছি এসে কি সেই গলায় সংলাপ বলতে পারতেন? ওই বয়সে পৌঁছতে তার অবশ্য অনেক দেরি, কিন্তু এখনও যদি তার গলার স্বর। তাছাড়া বলছে কে? একটা হাঁটুর বয়সী মেয়ে। ওর মা তাকে ফুলমেশো বলে ডাকে। তার জন্মানোর পর থেকেই দেখে এসেছেন তাকে। আর এই পুচকেটা তো সেদিন জন্মালো। এখন বাড়ির বাইরে সে আর বাবলি নয়, সবাই উপমা বলেই ডাকে। দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। স্ত্রীর ঘরের ভেজানো দরজার সামনে গিয়ে সুবিমল গলা তুললেন, শুনছ? রেডিওর শব্দ কমে গেল। বলো। মিমির মেয়ে ফোন করেছিল, ও কলকাতায় এসে গেছে। হ, কাল এ বাড়িতে আসবে। কখন? সময় বলেনি। আশ্চর্য, মেয়েটা এই প্রথম আসবে। দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে কি না জেনে নেবে না? ওকে ফোন করে জিজ্ঞেস করো। খেলে খাবে, নলে খাবে না, অত চিন্তা করার কি আছে? গজগজ করতে করতে নিজের ঘরে চলে এলেন সুবিমল। মেয়েটা যে তার সঙ্গে ফোনে কথা বলেছে এটাই পছন্দ হয়নি মহিলার। এটুকু বুঝতে অসুবিধে হচ্ছে না তার। অদ্ভুত। যাকে বলে সুদর্শন, হয়তো যৌবনে তা ছিলেন না সুবিমল।
সারা জীবন চেষ্টা করে গেছেন ভালো করে চাকরি করে উপরে ওঠার। জীবনে কখনো মদ্যপান তো দূরের কথা, সিগারেটও খাননি। স্ত্রীর সঙ্গে মতান্তরে শুরু হয়েছিল চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে। অনেক দিন থেকে মতান্তর হচ্ছিল। হঠাৎই দুজন একই বাড়িতে যে যার মতো জীবনযাপন করতে লাগলেন। এখন দুজনেরই মনে হয় বেশ ভালো আছেন। শুধু একটা ব্যাপার, একটু অসুবিধা হয় অঞ্জনার। তাদের পারিবারিক চিকিৎসক বলেছেন, এসব নিয়ে বেশি ভাববেন না। রাস্তা থেকে বর্ষার পরে পিচ সরে গেলে গাড়ি গতি বাড়াতে পারে না বটে, কিন্তু থেমে তো যায় না। একটু হেলে দুলে সামান্য লাফিয়ে এগিয়ে যায়। এ বয়সে বেশিরভাগ মানুষেরই এই অবস্থা হয়ে দাঁড়ায়। ওষুধ খেয়ে যাবেন আর কি। তাই তারা ওষুধ খান। পরিমাণে অঞ্জনা অনেক বেশি। স্কুলে পড়িয়ে সারা জীবন যা সঞ্চয় করেছেন তা এখন ওষুধের পেছনে যাচ্ছে। তুলনায় শুধু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ ছাড়া আর কিছু খেতে হয় না সুবিমলকে। নিজের ওষুধ নিজে কিনে আনেন তিনি। যাওয়ার সময় অঞ্জনাকে জিজ্ঞেস করলে শোনেন তার ওষুধ এখনো শেষ হয়নি। ওষুধের দোকানটি বাড়ির কাছাকাছি, বেশ বড় দোকান। অঞ্জনা ফোন করে ওষুধের নাম বলে দিলে তারা বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে টাকা নিয়ে যায়। আগেরবার অঞ্জনার সঙ্গে সুবিমলের ওষুধও আনানো হয়েছিল, তখনই গুলিয়ে গেছে। পাড়ার ব্যাংকের সঙ্গেও ব্যবস্থা করে নিয়েছে অঞ্জনা। অল্প পরিমাণ টাকার প্রয়োজন হলে ব্যাংকের কর্মচারী বাড়িতে এসে চেক নিয়ে টাকা দিয়ে যায়। কিন্তু শনিবার যদি মিমির মেয়ে এই বাড়িতে আসে, তাহলে তো আট পৌরে খাবার তাকে খাওয়ানো যাবে না। কিন্তু কি খাওয়াবেন? দুপুরে খাওয়ার টেবিলে কথাটা তুললেন অঞ্জনা। খেতে খেতে মাথা নাড়লেন সুবিমল। ওটা কোনো প্রবলেম নয়। মানে? বিরক্ত হলেন অঞ্জনা। আজকাল এই মানুষটার সঙ্গে কথা বলা যায় না। যে মেয়ে ও দেশে জন্মেছে তার ফুড হ্যাবিট কি তা তো আমরা জানি না। অনেক কিছু রান্নার পর যদি শোনো যে সে ওসব খায় না, তখন কি ভালো লাগবে? এখন তো সে মেম সাহেব। দুটো পথ আছে, হয় মিমিকে ফোন করে বাবলির ফুড হ্যাবিট জেনে নাও, নয়তো ও এলে কোনো রেস্তোরাঁয় অর্ডার দিয়ে দিতে হবে। কথাটায় যুক্তি আছে বলে মনে হলো অঞ্জনার। বিকেলে মিমিকে ফোন করলেন। মিমির গলায় তখনও ঘুম। প্রশ্ন শুনে হো হো করে হাসল। বলল, ধুর, ও সব খায়। তোমরা বাড়িতে যা খাবে তাই ওকে দিও। এ নিয়ে একদম চিন্তা করো না। সবিতাকে ডেকে পরামর্শ দিলেন তিনি। সবিতা অভয় দিল। শনিবারের সকাল যাই যাই করছে এমন সময় সুবিমলের ফোন বেজে উঠল। হ্যালো। বলতে ওপারে বাবলির গলা। এসে গেছি। বাহ, এখন কোথায়? সুবিমল জিজ্ঞেস করলেন। প্রায় এসে গেছি। ড্রাইভার দাদু তো তাই বললেন। দাদু? অবাক হলেন সুবিমল। ড্রাইভারকে দাদু বলে সম্বোধন করতে কাউকে শোনেননি এর আগে। টেলিফোন রেখে স্ত্রীর উদ্দেশ্যে গলা তুললেন। উপমা এসে গেছে। উপমা? মিমির মেয়ে বাবলিকে আবার উপমা বলার কি দরকার? ঘরের মেয়েকে ডাকনামে ডাকলেই ভালো লাগে। এই লোকটার সব ব্যাপারেই বেশি বেশি। অঞ্জনা নিজের ঘর থেকে বেরিয়ে হল ঘরে এলেন। রান্নাঘরে দরজায় দাঁড়িয়েছিল পদ্ম। জিজ্ঞেস করলেন, তোর সব কাজ হয়ে গেছে? আর একটু, পদ্ম বলল। ভালো, তবে কিছুক্ষণ দাঁড়িয়ে যা। এই সময় রান্নার মেয়েটিকে দেখতে পেয়ে অঞ্জনা বললেন, বাবলি এসে গেছে। এলেই প্রথমে চা বা কফি দিস। দুধ বা চিনি খায় কিনা জিজ্ঞেস করে নিবি। মেয়েটি হাসল। এর আগে এ কথা অন্তত দুবার বলেছ। আর পদ্ম তো আজ 10টা পর্যন্ত থাকবে। কখন কি লাগবে দোকান থেকে আনতে হবে। আগেই তো কথা হয়ে গেছে। মনে পড়ল অঞ্জনার, এই হয়েছে মুশকিল। আজকাল অনেক কথাই বেশিক্ষণ মনে থাকে না। চেয়ারে বসলেন তিনি। পদ্মর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাইরের ঘরের সোফাগুলো ভালো করে ছেড়ে দিয়েছিস তো? পদ্ম শব্দ করে হাসল। আসছে তো কয়েক ঘন্টার জন্য। তবু যা করছো
যেন নতুন জামাই প্রথম আসছে। যদি এসে বাড়িতে কয়েকদিন থাকতো তাহলে যে কি করতে। বাজে বকিস না। শোন, যাওয়ার সময় আমার ব্যথার ওষুধটা এনে দিয়ে যাস। কেন, ব্যথা বাড়লো নাকি? না, এখনো বাড়েনি, তবে বাবলি আসার পর যদি বাড়ে। এই সময় কেউ ডোরবেলে চাপ দেওয়ায় বাড়িতে মিষ্টি বাজনার শব্দ ছড়িয়ে গেল। এই বাজনাটা অঞ্জনা নিজেই পছন্দ করেছিলেন। চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন, কিন্তু পদ্ম বলল, হ্যাঁ আমি দেখছি। দাঁড়াও বলে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন সুবিমল। বললেন, থাক আমি দেখছি। তাকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে চোখ ছোট হয়ে গেল অঞ্জনার। এই সাত সকালে সুবিমল যে পোশাক পরে ফেলেছেন তা শেষবার কবে পরেছেন অঞ্জনার মনে পড়ছে না। নিজে পছন্দ করে কিনেছিলেন, কিন্তু পরে বলেছেন, এ বয়সে এ পোশাক ঠিক। সেই পোশাকে এগিয়ে গিয়ে দরজা খুললেন। তারপর একগাল হেসে বললেন, ম্যাডামের নাম নিশ্চয়ই উপমা। একদম ঠিক। বলতে বলতে যে মেয়েটি ঘরে ঢুকল তার খানিকটা দূরের চেয়ারে বসে অঞ্জনার মনে হলো একে রাস্তার ভিড়ে দেখলেও চিনতে পারতেন। ততক্ষণে বাবলি তাকে দেখতে পেয়ে দ্রুত তার পাশে পৌঁছে গিয়েছে। এসে বলল, আমি বাবলি। ডান হাত বাড়িয়ে বাবলিকে জড়িয়ে ধরে অঞ্জনা বললেন, বলার দরকার নেই, একেবারে মায়ের মুখ বসানো তাই। হুবহু। আয় আমার পাশে বস। বাহ, আমি যে দরজা খুললাম আর পাত্তাই পেলাম না। সুবিমল এগিয়ে আসে। সোজা হলো বাবলি, আসলে এটার জন্য আমার মাকে দায়ী করতে হবে। কি রকম? মিমি কি করলো? অঞ্জনা জিজ্ঞাসা করেন। মা আমাকে মিসগাইড করেছে। তোমাদের বয়স যা যা বলেছে তাতে আমার মনে হয়েছিল সুবিমল একজন বৃদ্ধের নাম। এরকম টান টান স্মার্ট মানুষের কথা তো বলেনি। একগাল হাসলো বাবলি। কি যে বলো, এই বয়সে কি আর ওরকম থাকা যায়? সেসব 25-30 বছর বয়সের কথা। আচ্ছা, ওইটি আমার ঘর। তোমাদের কথা শেষ হলে এসো, গল্প করব। সুবিমল নিজের ঘরে চলে গেলেন। অল্প বয়সে খুব স্মার্ট ছিলেন না? অঞ্জনাকে প্রশ্ন করল বাবলি। কি জানি, অতকাল আগের কথা মনে নেই। এখন বলো, কদিন এখানে আছো? এই সামনের সপ্তাহটা। খুব ইচ্ছে ছিল দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার, সময় হবে না। তুমি নিশ্চয়ই দার্জিলিং গিয়েছ? না, যাওয়া হয়নি। তুমি কি এখানে কদিন থাকতে পারবে না? না, আমার সঙ্গে রুম শেয়ার করছে একজন স্প্যানিশ মেয়ে, আমার সঙ্গে কাজ করে। ওকে একা রেখে এলে খুব খারাপ ভাববে। এখানে এসে মায়ের সঙ্গে কথা হয়েছে? হয়নি মানে? 3 বার। আমি যেন একটা বাচ্চা মেয়ে। মা একেবারে যাচ্ছে তাই। যখন মা হবে তখন বুঝতে পারবে কেন ফোন করেছে। জানি বাবা, জানি, তবে আমি মা হব না। সে কি, তুমি বিয়ে করবে না? নিশ্চয় করব, আর 1.5 বছর পরে করব, কিন্তু কখনোই মা হব না। ও মা, কি বলছো তুমি? হাঁ হয়ে গেলেন অঞ্জনা। ঠিক বলছি, দুজনে প্রেম করছি, চাকরি করছি, সংসারে খরচ 50-50 শেয়ার করছি, আর বাচ্চাকে পৃথিবীতে আনতে 9-9.5 মাস আমাকে পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত হয়ে বাচ্চাটাকে বহন করতে হবে। কেন? তারপর অন্তত তার 3 বছর বয়স অবধি তাকে লালন করতে হবে। অসুখ হলে রাত জাগতে হবে। কেন? যে বাচ্চার বাবা সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর মাকে বোঝা টেনে বেড়াতে হবে। স্পষ্ট গলায় বলল বাবলি। কি যে বলিস তুই, তাহলে যে পৃথিবীটা মানুষশূন্য হয়ে যাবে। তার দায় তো আমার নয়। আমি যাকে বিয়ে করব সে এগুলোর কোনোটাই শেয়ার করবে না বলেছে। সে নাকি শুধু আমাকে ভালোবাসে। আমি কেন গাধার মতো বোঝা বইব? আচ্ছা, তোমাদের তো কোনো ইস্যু হয়নি? এতগুলো বছর তোমরা একসঙ্গে কাটালে, কোনো অসুবিধা হলো? আমি মা বাবাকে জিজ্ঞাসা করেছি ওদের কোনো আপত্তি আছে কিনা। দুজনেই বলেছে না। তাহলে তো আর কোনো সমস্যা রইল না। হাসল বাবলি।
তুই যে ভাষায় কথা বলছিস তা আমি বুঝতে পারছি না। অঞ্জনা মাথা নাড়লেন। বাহ, কি দারুণ! হাততালি দিল বাবলি। মানে? অবাক হলেন অঞ্জনা। সেই কবে, বোধহয় 100 বছর আগে, যে কথা একজন লিখে গিয়েছিলেন সেই কথা তুমি প্রায় হুবহু উচ্চারণ করলে। হাসল বাবলি। সে কি রে, তুই চণ্ডালিকা শুনেছিস? শুধু শুনিনি, পড়েওছি। তুমি আমাকে কি ভেবেছিলে বলো তো? হাত বাড়িয়ে বাবলির চিবুক স্পর্শ করলেন অঞ্জনা। সত্যি আমি ভাবতেই পারিনি। অনেকে অনেক কিছু পারে না, আমি যেমন প্লেন চালাতে পারি না। বলে শব্দ করে হেসে উঠল বাবলি। তারপর বলল, আচ্ছা এবার বলো, তোমার প্রবলেম কি? প্রবলেম? মানে? মানে তোমার কোনো শারীরিক সমস্যা আছে কি না, যা ইন্ডিয়ার ডাক্তাররা ঠিক করতে পারছে না? একটু ভেবে বলো, জিজ্ঞেস করল বাবলি। ওসব শুনে কি করবি? হাসলেন অঞ্জনা। বয়সের রোগ। হ্যাঁ, সেই রোগটা কি? হাঁটু। বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু দুপা সোজা হয়ে হাঁটতে পারি না। ডাক্তাররা কি বলছেন? ওই একই কথা, রিপ্লেস করতে হবে। কিন্তু আমার খুব ভয় হয়। অনেকেই করেছেন, কিন্তু যেমন ছিলেন তেমনই রয়ে গেছেন। আগে হার্ট অপারেশন করাতে লোকে ভয় পেত, এখন তো জলভাত হয়ে গেছে। হাঁটু রিপ্লেস করে কয়েক ঘন্টার মধ্যে ডাক্তার পেশেন্টকে হাঁটাচ্ছেন। পাসপোর্ট আছে? আচমকা জিজ্ঞেস করল বাবলি। হ্যাঁ, সেই কবে করানো হয়েছিল, ফুরিয়ে যাওয়ায় আবার রিনিউ করিয়ে রাখা হয়। কেন? ভিসার জন্য অ্যাপ্লাই করব। ও ব্যাপারে যা যা দরকার আমি তার ব্যবস্থা করব। তোমাকে মাসখানেকের জন্য ও দেশে যেতে হবে। পাগল! হাসলেন অঞ্জনা। একদম না। এখানে যা খরচ হয় ওখানে তার চেয়ে খুব বেশি হবে না। কিন্তু তোমার হাঁটু ঠিক হয়ে যাবে। তোমার হাঁটু সংক্রান্ত যত ডাক্তারের প্রেসক্রিপশন, রিপোর্ট, এক্সরে প্লেট আছে সব রেডি রেখো, আমি যাওয়ার আগে এসে নিয়ে যাব। জোর দিয়ে বলল বাবলি। হ্যাঁ রে, এটা কথার কথা নয় তো? হাত বাড়িয়ে অঞ্জনার হাত ধরল বাবলি। কথা না বলে মাথা নেড়ে বলল, না। তারপর জিজ্ঞাসা করল, আর কিছু জানার আছে? আমি অত টাকা দেব কি করে? গলায় অসহায়তা স্পষ্ট অঞ্জনার। দাঁড়াও, আগে জেনে নিই কত টাকা, তারপর তো দেওয়ার চিন্তা করবে। ওহো, কয়েকটা পাসপোর্ট সাইজের ছবি দরকার, না থাকলে করিয়ে নিও। আমি এবার ওই ঘরে যাই। উনি কি সুন্দর হেঁটে গেলেন, ওর হাঁটতে নিশ্চয় সমস্যা নেই। মাথা নাড়লেন অঞ্জনা। আছে বলে তো শুনিনি। ঘরে দরজায় দাঁড়িয়ে বাবলি জিজ্ঞাসা করল, আসতে পারি? ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো। মা কেমন আছেন? সুবিমল চেয়ারে সোজা হয়ে বসলেন। রঙিন শার্টে তার বয়স বেশ কমে গিয়েছে। মা খুব ভালো আছেন। এই সময় রান্নার মেয়েটি দরজা এসে জিজ্ঞাসা করল, দিদি, আপনি চায়ে দুধ চিনি খান? না না ভাই, আমি চা খাই না, একটু আগে ব্রেকফাস্টে কফি খেয়ে এসেছি। বলে বাবলি সুবিমলের দিকে তাকালো। আচ্ছা, আমরা তো বাইরের ঘরে সবাই একসঙ্গে বসতে পারি, সবাই মিলে গল্প করতে পারবো। ঠিক আছে, চলো। বললেন বটে, কিন্তু সুবিমলের মুখ দেখে বোঝা গেল প্রস্তাবটা তার পছন্দ হয়নি। অঞ্জনা অবাক হলেন। কি ব্যাপার? আলাদা নয়, একসঙ্গে বসে গল্প করব। শোনো, আমি হ্যারিকেন ট্যুরের কথা ভাবছি। সোমবার এখানে ছুটি আছে। আমরা যদি কাল, মানে রবিবার সকালের ফ্লাইটে যাই, সেক্ষেত্রে দার্জিলিংয়ে একটা রাত থেকে সোমবারে চলে আসতে পারবো। তাহলে তৈরি হয়ে নিও, আমি আজই টিকিট করে তোমাদের সময়টা জানিয়ে দেব। বলল বাবলি। তুমি জানো না তাই বলছো, এভাবে শুধু যাওয়াই হবে, কিছু দেখতেই পাবে না। সুবিমল বললেন, বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছতে অনেক সময় লেগে যাবে।
যাক না, এক ঝলক তো দেখা যাবে। অঞ্জনাকে বাবলি বললেন, তুমি তো দার্জিলিং যাওনি বললে, চলো, এক ঝলক দেখা হয়ে যাবে। পানিয়ে একটু চিন্তা করবে না, এয়ারপোর্ট ক্যারিয়ার বলবো, আর ওখানেও তোমায় হাঁটতে হবে না, গাড়িতে ঘুরবে। সুবিমল একটু থিতিয়ে যাচ্ছিলেন। তিনি দার্জিলিংয়ে 3-4 বার গিয়েছেন, কিন্তু প্রতিবারই অফিসের সহকর্মীদের সঙ্গে। প্রত্যেকবারই ভেবেছিলেন পরের বার অঞ্জনাকে নিয়ে আসবেন, কিন্তু তাল গলে সেটা হয়ে ওঠেনি। এখন এই এক রাতের মধ্যে বাবলির উদ্যোগে সেখানে গেলে নিজের মান থাকবে? মাথা নাড়লেন সুবিমল। আমার একটু অসুবিধে আছে, ডাক্তার আমাকে পাহাড়ি শহরে না যেতে অ্যাডভাইস করেছেন, হার্টের জন্য। তাই জেনে শুনে বিপদ ডেকে আনা ঠিক হবে না। ও, তাহলে তুমি যেও না, আমরা দুজনেই যাব, খুব মজা হবে। আমি আজই টিকিট কেটে জানিয়ে দেব। একটা রাতের ব্যাপার তো, টুকটাক জিনিস গুছিয়ে নিলেই হবে। কথা শেষ করে বাবলি বলল, আমি এবার উঠি। সে কি রে, তুই এ বাড়িতে প্রথমবার এলে না খেয়ে চলে যাবি? বেশ জোরে বলে উঠলেন অঞ্জনা। তাকে জড়িয়ে ধরে বাবলি বলল, দার্জিলিং থেকে ফিরে আসি, পেট ভরে খাবো। তারপর সুবিমলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি সত্যি যেতে চাইছো না? না না, আমার প্রেশারটা, তোমরাই ঘুরে এসো বরং, বললেন সুবিমল। নিজের ঘরে জানলার পাশে বসেছিলেন অঞ্জনা। এর আগে যতবার সুবিমল দার্জিলিং গিয়েছেন, সঙ্গী ছিলেন বন্ধু, তাকে নিয়ে কোনোদিন যাননি। আজ বাবলির সঙ্গে তিনি যাবেন সুবিমলকে না নিয়ে, কিন্তু এতে তো তার তেমন আনন্দ হচ্ছে না। তিনি যদি না যান তাহলে কি এমন আনন্দ থেকে বঞ্চিত হবেন? ওই তো বিকেলে পৌঁছে বুড়ি ছুঁয়ে সকালে চলে আসা, শুধু বলা যাবে দার্জিলিং গিয়েছিলাম। তবু মনে স্থির করতে পারছিলেন না অঞ্জনা। এই তার অভ্যেস, চট করে সিদ্ধান্তে আসতে পারেন না। বিয়ের 2 বছর পরেও যখন সন্তান আসছিল না, তখন ধরে নেওয়া হয়েছিল তিনি শারীরিক অক্ষমতার জন্য মা হতে পারবেন না। সঙ্গে সঙ্গে ব্যবহার বদলে গিয়েছিল তার শাশুড়ির, স্বামীরও। বিয়ে ভেঙে দিয়ে আবার বিয়ের তোড়জোড় যখন চলছিল, তখন এক বিবাহিতা ননদের চাপে সুবিমল ডাক্তারের কাছে গেলেন অঞ্জনাও। দেখা গেল অঞ্জনার কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু সুবিমল বাবা হতে পারবেন না। বিয়ে ভাঙার চেষ্টা আর হলো না। অপমানে অঞ্জনার মনে হয়েছিল তিনি বাবার কাছে ফিরে যাবেন, কিন্তু শাশুড়ি গত হওয়ায় অপেক্ষা করতে হলো, আর সেটাই তাকে সমস্যায় ফেলল। আলাদা ঘর, নিজের মতো জীবনযাপন করতে করতে তার মনে হয়েছিল কি হবে খেয়ে করে। আর যাওয়া হয়নি। হ্যাঁ, অনেকগুলো বছর চলে গেল। ফোন এলো বাবলির, বলল, টিকিট পাওয়া যাবে, চিন্তা নেই। তা তো নেই, কিন্তু কিন্তু কি? হাসল বাবলি। বরকে একা রেখে যেতে ইচ্ছে করছে না? কাউকে ছেড়ে নয়, না গিয়ে যাওয়ার মনটাই মরে গেছে, একদম ইচ্ছে করছে না। শুনে একটু চুপ করে রইল বাবলি। তারপর জিজ্ঞেস করল, কাল দুপুরে কষ্ট করে আসবে? আমিই নিয়ে আসব। সে কি, তুই যাবি না? না, আসবে, এসো না, দুপুরে কোনো হোটেলে আমরা খাওয়া দাওয়া করব, প্লিজ, না বলো না। বাবলি বলল। চোখের কোণে জল জমছিল, সেটা মুছে নিয়ে গাঢ় গলায় অঞ্জনা বললেন, বেশ, যাব। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, দেওয়াল ভাঙা বড় কঠিন। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।